প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, তাদের সাধারণ গণিত বিষয়ের অনুশীলনী 11.2 এর আগে দুইটি ক্লাস আমি নিয়েছিলাম, অর্থাৎ 15 নম্বর সমস্যা পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমি তোমাদেরকে 16, 17 এবং 18 নম্বর সমস্যার সমাধান করে দিব। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, সমস্যা দুইটি আমি এখানে লিখে রেখেছি। 16 নম্বর যে সমস্যাটি, সেটি হচ্ছে একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছেন। একজন অফিস সহায়ক 1 টাকা পেলে একজন অফিস সহকারী পায় 2 টাকা এবং একজন কর্মকর্তা পায় 4 টাকা। তাহলে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একজন অফিস সহায়ক কয় টাকা পাচ্ছেন? একজন অফিস সহায়ক পাচ্ছেন 1 টাকা। তাহলে আমাদের অফিস সহায়ক কয়জন আছেন? এখানে অফিস সহায়ক আছেন 3 জন অফিস সহায়ক। তাহলে একজন অফিস সহায়ক 1 টাকা পেলে 3 জনে কত পাবে? 3 জনে পাবে 3 টাকা। আবার দেখো, একজন অফিস সহকারী পান কত? 2 টাকা। তাহলে একজন অফিস সহকারী 2 টাকা পেলে আমাদের অফিস সহকারী আছে কয়জন? 7 জন অফিস সহকারী আছে। তাহলে 7 জনে পাবে কত? 7 দুগুণ 14 টাকা। এবং একজন কর্মকর্তা পান 4 টাকা। একজন কর্মকর্তা 4 টাকা পান। আমাদের কর্মকর্তা কয়জন আছেন? কর্মকর্তা আছেন 2 জন। তাহলে 4 দুগুণ কত? 8 টাকা। আমরা এই কাজটি আগে করে নিব। তাহলে সমাধান করি, চলো। তাহলে প্রথমে কি লিখব? যে একজন অফিস সহায়ক 1 টাকা পান। তাহলে আমাদের অফিস সহায়ক আছেন কয়জন? 3 জন। লিখব একজন অফিস সহায়ক পান কত? 1 টাকা। সুতরাং অফিস সহায়ক আছে কয়জন? 3 জন। 3 জন অফিস সহায়ক পান 1 × 3 অর্থাৎ 3 টাকা। আবার দেখো যে একজন অফিস সহকারী পায় কত? 2 টাকা। তাহলে অফিস সহকারী কয়জন আছে দেখো? অফিস সহকারী আছে কত দেখো? 7 জন অফিস সহকারী। একজন অফিস সহকারী পাচ্ছেন 2 টাকা, অর্থাৎ 7 জনে পাবেন 7 দুগুণ 14 টাকা। লিখবো আবার একজন অফিস সহকারী পান একজন অফিস সহকারী পান কত? 2 টাকা। সুতরাং 7 জন অফিস সহকারী পান 2 × 7 অর্থাৎ 7 দুগুণ 14 টাকা। আমরা পুনরায় লিখব, পুনরায় লক্ষ্য করো যে একজন কর্মকর্তা পান 4 টাকা। একজন কর্মকর্তা 4 টাকা। তাহলে কর্মকর্তা কয়জন আছে আমাদের? কর্মকর্তা আছে 2 জন। তাহলে 4 দুগুণ কত হবে? 8 টাকা। লিখব একজন
কর্মকর্তা পান 4 টাকা, সুতরাং কর্মকর্তা আছে কয়জন? 2 জন, তাহলে 2 জন কর্মকর্তা পান 4 ইন্টু 2 অর্থাৎ 4 দুগুণ 8 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে 3 জন অফিস সহকারী পেলেন কত? 3 টাকা। 7 জন অফিস সহকারী 3 জন অফিস সহায়ক পেলেন কত? 3 টাকা। 7 জন অফিস সহকারী পেলেন কত? 14 টাকা। এবং 2 জন কর্মকর্তা পেলেন 8 টাকা। তাহলে আমরা অনুপাত আকারে যদি লিখি তাহলে লিখব সুতরাং অফিস সহায়ক অনুপাত অফিস সহকারী অনুপাত কি? কর্মকর্তা। কর্মকর্তা, তাহলে অফিস সহকারী এবং কর্মকর্তার বেতনের অনুপাত কত হচ্ছে আমাদের? 3:14:8। তাহলে আমরা এই যে অফিস সহকারী এবং কর্মকর্তার বেতনের যে অনুপাত তার ধারাবাহিক অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন এই ধারাবাহিক অনুপাত থেকে আমাদের কি করতে হবে? আমাদের দেখো এখানে মোট কত টাকা আছে? মোট হচ্ছে 1,50,000 টাকা তারা সকলেই বেতন পেয়েছেন। তাহলে এই 1,50,000 টাকা আমাদেরকে সমানুপাতিক ভাগে ভাগ করে দিতে হবে। তো এখন লিখব কি? অনুপাত ত্রয়ের যোগফল। যেহেতু অনুপাত এখানে 3টি আছে তাই আমরা ত্রয় লিখব। সুতরাং অনুপাত ত্রয়ের যোগফল, অনুপাত ত্রয়ের যোগফল লিখব কি? 3 + 14 + 8 অর্থাৎ 8 আর 14 কত? 22, 22 আর 3 25, 25 হচ্ছে আমাদের অনুপাত ত্রয়ের যোগফল। মোট হচ্ছে 25। এখন আমরা অনুপাতিক হারে সমানুপাতিক ভাগ হিসেবে আমরা এই 1,50,000 টাকাকে ভাগ করে দিব। তাহলে এখন লিখব, উপরে মুছে দিলাম, তাদের মোট বেতন 1,50,000 টাকা। 1,50,000 টাকা লিখি। সুতরাং তিনজন আমাদের অফিস সহায়ক কয়জন ছিল? প্রথমে অফিস সহায়ক ছিল 3 জন অফিস সহায়ক। তাহলে 3 জন অফিস সহায়ক বেতন পান 1,50,000 এর। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো যে 3 জন অফিস সহায়কের বেতনের অনুপাত ছিল কত? 3। তাহলে উপরে কত হবে? 3, নিচে কত হবে আমাদের? যোগফলটি অর্থাৎ 25 এত টাকা। কাটাকাটি করি আমরা। দেখো 25 দিয়ে আমরা 150 কে কাটলে 6 বার হবে, পিঠে কয়টি শূন্য হবে? 3টি শূন্য। অর্থাৎ লক্ষ্য করো 3 6 18,000 টাকা। এই 18,000 টাকা হচ্ছে কয়জনের অফিস সহায়কের, কয়জন অফিস সহায়কের বেতন? 3 জন অফিস সহায়কের বেতন। সুতরাং আমাদের বের করতে হবে একজন অফিস সহায়ক বেতন পান
লিখবো 18,000, তিনজনে পেয়েছেন 18,000, অর্থাৎ একজনে পাবে কি 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6,000 টাকা। এটি হচ্ছে আমাদের একজন অফিস সহায়কের বেতন। ঠিক অনুরূপভাবে আমাদেরকে কি বের করতে হবে, অফিস সহকারীর বেতন বের করতে হবে। দেখো অফিস সহকারী কত, 14, অনুপাত 14, আর যোগফল কত 25। আমাদের অফিস সহায়ক কয়জন ছিল, অফিস সহায়ক ছিল কয়জন, দেখো অফিস সহায়ক ছিল আমাদের, অফিস সহায়ক ছিল হচ্ছে আমাদের 7 জন অফিস সহায়ক। লিখবো আবার 7 জন অফিস সহায়ক, সরি অফিস সহকারী, অফিস সহকারী 7 জন অফিস সহকারী বেতন পান কত, মোট টাকা হচ্ছে কত, মোট টাকা হচ্ছে 1,50,000। এর উপরে কত হবে আমাদের, অফিস সহকারী ছিল, অনুপাত ছিল 14, নিচে হলো 25 টাকা। তবে দেখো কাটলে আগের মতো করেই 6,000, তাহলে 4 6 24-এর 4, 6 করে 6 আর দিয়ে 8, অর্থাৎ 84,000 টাকা। অর্থাৎ আমাদের বের করতে হবে কয়জন, একজন, একজন অফিস সহকারীর বেতন পান 84,000 ভাগ 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 12 84, অর্থাৎ 12,000 টাকা। এটি হচ্ছে আমাদের একজন অফিস সহকারীর বেতন। তো আমি উপরের অংশটুকু মুছে দিলাম। দেখো এখন আমাদের বের করতে হবে কর্মকর্তা। আমাদের কর্মকর্তা কয়জন ছিল, 2 জন, 2 জনের কত ছিল, এখানে অনুপাত ছিল 8, লিখব 2 জন কর্মকর্তা বেতন পান 1,50,000। এর উপরে কত হবে 8, নিচে 25, 6,000। তাহলে আসতেছে আমাদের 6 আসতে 48,000, 48,000 টাকা হচ্ছে আমাদের, 48,000 টাকা হচ্ছে আমাদের 2 জন কর্মকর্তার বেতন। সুতরাং আমাদের বের করতে হবে কি, একজন কর্মকর্তার বেতন কত, একজন কর্মকর্তা। সুতরাং একজন কর্মকর্তা বেতন পান 48,000 ভাগ 2, কত আসবে, 24 দুগুণে 48, অর্থাৎ 24,000 টাকা। তো আমরা এখন উত্তর লিখব কি, উত্তর আমাদের বের হয়েছিল একজন অফিস সহায়কের বেতন কত ছিল, সুতরাং নির্ণেয় অফিস সহায়ক, সুতরাং অফিস সহায়ক বেতন পান কত ছিল, 6,000 টাকা। এরপর সহকারী বেতন পেয়েছিলেন কত, 12,000 টাকা, এবং কর্মকর্তা বেতন পেয়েছেন কত, 24,000 টাকা। এটা আমরা লিখব।
অফিস সহকারী বেতন পান 12,000 টাকা এবং কর্মকর্তা বেতন পান 24,000 টাকা। এটি আসলে আমাদের এই সমস্যাটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। এখন আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের 17 নম্বর সমস্যা। তোমরা বোর্ডে লক্ষ্য করো 17 নম্বর সমস্যাটি। দেখো দেওয়া আছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো আমরা জানি যে বর্গক্ষেত্র কি, নিশ্চয়ই তোমরা পড়েছো যে বর্গক্ষেত্র কি। বর্গক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় বর্গক্ষেত্র, এবং প্রত্যেকটি কোণ কেমন, সমকোণ হতে হবে। তাহলে দেখো আমরা চিত্রটি অঙ্কন করি। এখানে মনে করো যে এটি একটি বর্গক্ষেত্র। তাহলে এই যে বর্গক্ষেত্রটি, এর কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, বলা হয়েছে শুধু যে 20% বৃদ্ধি পায়। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেই এক্স। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক। চিত্রটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক। তাহলে যেহেতু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স একক ধরা হলো, তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে শিক্ষার্থী বন্ধুরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার বর্গ একক। তোমরা সমস্যাটি লক্ষ্য করো। এখানে সমস্যাটি দেওয়া আছে যে বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়। একটি বাহুর পরিমাণ আমাদের 20% বৃদ্ধি পায়। তাহলে আমাদের বাহু কত আছে? বাহু আছে এক্স। তাহলে এই এক্সে আমাদের 20% বৃদ্ধি পেয়েছে। তো আমরা লিখব বাহুর 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, এখানে একটি ব্যাপার আমাদের বুঝতে হবে যে 20% বৃদ্ধিতে আমাদের এই এক্স এর 20%, এক্স এর 20% এইটুকু আমাদের বাড়ছে। এক্স এর 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগে আমাদের কত ছিল? এক্স ছিল। এখানে ভাষাটি কি লিখেছি দেখো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আগে তো এক্স আশি প্লাস যেটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্স এর সঙ্গে যেটুকু বৃদ্ধি পেয়েছে এটুকু যোগ হবে। তাহলে লিখবো আমরা এক্স প্লাস এক্স এর 20% এত একক। আমাদের এক্স আগের 80 প্লাস এই এক্স এ আবার 20%, অর্থাৎ এক্স এর 20% বৃদ্ধি পেয়েছে। সুতরাং দেখো কি হয়, এক্স প্লাস এক্স এর 20%, অর্থাৎ 20 ডিভাইডেড
100 এত একক। তাহলে কি হবে এখানে এক্স প্লাস কাটাকাটি করলে কি হবে, এটি দিয়ে কাটলে কত হবে 5 হবে, অর্থাৎ এক্স ভাগ 5 একক। আমরা এখানে যোগ করে দেই 5 লসাগু, তাহলে 5x প্লাস এক্স অর্থাৎ 6x ভাগ 5 একক। এটি হচ্ছে আমাদের নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ মনে করো আমাদের এটুকু, আমাদের আগে কত ছিল x ছিল, আমাদের আসলে বৃদ্ধি পেয়েছে কতটুকু, এই অংশটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ x ভাগ 5 আমাদের বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের এটুকু ছিল x, বৃদ্ধি পেয়েছে কত x ভাগ 5, এই যে এইটুকু বৃদ্ধি পেয়েছে x এর 20%, অর্থাৎ x ভাগ 5 অংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের টোটালটি হচ্ছে 6x, অর্থাৎ এই অংশটি হচ্ছে 6x ভাগ 5। তাহলে আমরা লিখব সুতরাং নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বাহুর পরিমাণ হচ্ছে 6x ভাগ 5, তারপর a স্কয়ার বর্গ একক। 6 6 36 x স্কয়ার ভাগ কত 20, 5 5 25 অর্থাৎ 25 বর্গ একক। এটি হচ্ছে আমাদের নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আগে কত ছিল, আগে ছিল আমাদের x স্কয়ার, বর্তমানে কত 36 x স্কয়ার ভাগ 25। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে আসলে আগের ক্ষেত্রফলটা বড় না এখনকার ক্ষেত্রফলটা বড়, অর্থাৎ নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের বড়। সুতরাং ক্ষেত্রফল কি অবশ্যই বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই 36 x স্কয়ার ডিভাইডেড 25 থেকে আমরা x স্কয়ার বাদ দিলেই সেটা পেয়ে যাব। তাহলে এখন লিখব এই অংশটুকু আমি মুছে দিলাম। তাহলে লিখব সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। কতটুকু বৃদ্ধি পেয়েছে, 36, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 x স্কয়ার ডিভাইডেড 25, আগের ছিল x স্কয়ার, মাইনাস করব আমরা এত বর্গ একক। তাহলে লসাগু করো, এর নিচে একটা কি আছে 1 আছে, তাহলে 25 এবং 1 এর লসাগু কত 25, 25 দ্বারা 25 কে ভাগ করলে কত হবে 1, 1 দিয়ে 36 কে গুণন করো 36 x স্কয়ার মাইনাস 1 দিয়ে 25 কে 25 কে ভাগ করলে 25, 25 দিয়ে x স্কয়ার গুণ করলে 25 x স্কয়ার বর্গ একক হবে 25, এখানে হচ্ছে কত 11 x স্কয়ার বর্গ একক। এখন প্রশ্নে বলা হয়েছে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, বলা হয়েছে যে 20% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। শতকরা অর্থাৎ শতকরা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম যে ক্ষেত্রফলটি ছিল সেটি কত ছিল x স্কয়ার, এখন বৃদ্ধি পেয়েছে কতটুকু 11 x স্কয়ার ডিভাইডেড 25, তাহলে আমাদের x স্কয়ার বর্গ এককই এইটুকু বৃদ্ধি পেয়েছে। তো আমরা লিখতে পারি সুতরাং x স্কয়ার বর্গ এককে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি পায় 11 x স্কয়ার ডিভাইডেড কত 25
বর্গ একক এটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং অন বর্গ এককে বৃদ্ধি পেয়েছে, ঐকিক নিয়ম যেভাবে করে সেভাবে করছে। তাহলে এক্স স্কোয়ারে বৃদ্ধি পেয়েছে এত, তাহলে অনেক কত পাবে কম, তাহলে 11 এক্স স্কোয়ার ডিভাইডেড 25। এই এক্স স্কোয়ার কোথায় যাবে? অবশ্যই নিচে যাবে, বর্গ একক। সুতরাং বলছে শতকরা অর্থাৎ 100-তে বৃদ্ধি পেয়েছে 11 এক্স স্কোয়ার ইন্টু 100 নিচে 25 এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার কাটা 25 দিয়ে 100 গেলে 4, অর্থাৎ 4 11 44 বর্গ একক। তো যেহেতু আমাদের বলা হয়েছে যে শতকরা কত বৃদ্ধি পাবে, সুতরাং আমরা অ্যান্সারটি লিখব। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 44%। যেহেতু শতকরার কথা বলা হয়েছে এই জন্য আমরা পার্সেন্ট দিলাম। এটি আসলে এই সমস্যাটির সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমস্যা দুটি ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের বইয়ের যে 18 নম্বর সমস্যাটি, সেই 18 নম্বর সমস্যাটির সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি। দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে আয়তক্ষেত্র কি? আমরা দেখো আয়তক্ষেত্র হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ সমকোণ 90 ডিগ্রি। এটি হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এখানে কিন্তু আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্দিষ্ট করে দেওয়া নাই, সে কারণেই আমাদেরকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিতে হবে। আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরে নেই। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক। যেহেতু আমাদের মিটার, ফুট, গজ কোনো কিছুই দেওয়া নেই, এই জন্যই কিন্তু আমরা একক ধরব, একক। এবং আয়তক্ষেত্রের প্রস্থ y একক। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ xy বর্গ একক। এটি হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কি বলা হয়েছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের 10% বৃদ্ধি পেয়েছে, ঠিক 17 নম্বর সমস্যার মতোই। আমরা কি লিখব? যে 10% বৃদ্ধিতে নতুন আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? দেখো আমাদের x এর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। এটি আমাদের x এর 10% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আগে কত ছিল? x এর সাথে আবার x এর 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে x প্লাস
যেহেতু নতুন আয়তক্ষেত্র, তাহলে এটি হবে আমাদের বাহুর দৈর্ঘ্য, এত একক। আমরা ভাঙা দিই, এক্স প্লাস এক্স এর 10% অর্থাৎ 10 ডিভাইডেড 100 কি হবে? দেখো, এক্স প্লাস এক্স ভাগ 10। আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে? 10 লসাগু, তাহলে 10x প্লাস এক্স অর্থাৎ 11x ডিভাইডেড 10 এত একক হবে আমাদের নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এখন আমি উপরের অংশটি মুছে দিলাম। এরপর দেখো যে আমাদের প্রস্থ কত? 10% হ্রাস পেয়েছে। তাহলে এখানেই লিখি যে 10% হ্রাসে নতুন আয়ত ক্ষেত্রের প্রস্থ কি হবে? দেখো, আমাদের প্রস্থ কত ছিল? প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর 10% আমাদের হ্রাস পেয়েছে। যেহেতু হ্রাস পেয়েছে তার মানে কি কমে গেছে, এই জন্য ওয়াই মাইনাস এত একক, বা ওয়াই মাইনাস, দেখো ওয়াই এর 10% কত হবে? ওয়াই মাইনাস ওয়াই ভাগ 10। আমরা এখানে লসাগু করলে কত হয়? দেখো, লসাগু হচ্ছে 10 অর্থাৎ 10y মাইনাস ওয়াই, 9y ভাগ 10 একক। এটি হচ্ছে আমাদের নতুন আয়তক্ষেত্রের প্রস্থ। এখন আমাদের আগের ক্ষেত্রফল কত ছিল? এক্স ওয়াই। বর্তমানে ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পেয়েছি, নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি 11x ভাগ 10 এবং প্রস্থ পেয়েছি 9y ভাগ 10। এখন লিখব সুতরাং 10% বৃদ্ধিতে এবং 10%, আচ্ছা এটি না লিখলেও আমাদের হবে, আমরা এক কথায় লিখব সুতরাং নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য আমাদের 11x ডিভাইডেড 10 ইন্টু 9y ভাগ 10, 9y ভাগ 10 এত ক্ষেত্রফল, যেহেতু অবশ্যই বর্গ একক। তাহলে গুণ করলে কত হবে? দেখো, 9 11 99 এক্স ওয়াই ডিভাইডেড 10 10 100 এত বর্গ একক। তাহলে এখন আমাদেরকে যেহেতু বলা হয়েছে কত শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে আমাদের এখান থেকে বুঝতে হবে। এখানে দেখো, আমাদের আগের ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই এবং পরের যে ক্ষেত্রফল, নতুন যে আয়তক্ষেত্রটি 10% দৈর্ঘ্য হ্রাস পেয়েছে এবং প্রস্থ 10% দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং 10% প্রস্থ হ্রাস পেয়েছে, তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 99xy ভাগ 100। তাহলে কোনটি বড়? দেখো, অবশ্যই আমাদের এক্স ওয়াই বড়, তাহলে ক্ষেত্রফল কি হ্রাস পেয়েছে। তাহলে লিখব সুতরাং ক্ষেত্রফল
হ্রাস পেয়েছে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে xy মাইনাস 99xy ডিভাইডেড 100 এত বর্গ একক। এখন আমরা লসাগু করি, এর নিচে কত আছে? 1 আছে, তাহলে লসাগু কি হবে? 100 xy মাইনাস 99xy আসবে হচ্ছে নিচে 100 উপরে কত? 100xy থেকে 99xy বাদ দিলে xy বর্গ একক। তাহলে তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আমাদের আগের ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল ছিল xy। এই xy বর্গ এককেই কিন্তু এই xy ভাগ 100 হ্রাস পেয়েছে। তাহলে আমরা লিখতে পারি xy বর্গ এককে হ্রাস পেয়েছে xy ভাগ 100, একে কত? শতকরা, অর্থাৎ 100 কত। আমি পুরো অংশটুকু মুছে দিলাম। লিখব সুতরাং xy বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত? ক্ষেত্রফল হ্রাস পেয়েছে কত? xy ডিভাইডেড 100 বর্গ একক। সুতরাং 1 বর্গ এককে হ্রাস পেয়েছে xy ডিভাইডেড 100। যেহেতু xy বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে এটি, অর্থাৎ 1 বর্গ এককে হ্রাস পেয়েছে কি? কম। তাহলে xy কোথায় যাবে? xy নিচে যাবে, এত বর্গ একক। সুতরাং 100 অর্থাৎ শতকরা, শতকরা মানে কি? 100 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় xy গুণন 100 নিচে 100। তাহলে কি 100 কেটে যাবে, 100 কেটে যাবে, অর্থাৎ 1 বর্গ একক। 1 বর্গ একক। আমাদের বলা হয়েছে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল হ্রাস পাবে কত? 1, যেহেতু শতকরা 1%। এটি হচ্ছে আমাদের এই 18 নম্বর সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে বাকি যে কয়টি সমস্যা আছে সেই সমস্যা কয়টি সমাধান করব। সকলকেই ধন্যবাদ।